প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে চোখের চিকিৎসায় লেজারের ভূমিকা। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সাথে। অধ্যাপক ডাক্তার জালাল আহমেদ 1956 সালের ডিসেম্বরে রাজবাড়ী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1981 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি লাভ করেন। এরপর তিনি চক্ষু চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। তিনি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ও অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। স্যার, যেটি আমাদের আজকের বিষয় যে চোখের চিকিৎসায় লেজারের ভূমিকা, তা আমরা তো জানি যে লেজার বিশ্বব্যাপী খুব বেশি সমাদৃত এবং সব ক্ষেত্রে এটির ব্যবহার বাড়ছে। চোখের চিকিৎসায় কোন কোন ক্ষেত্রে আসলে লেজারের ভূমিকা রয়েছে? প্রিয় দর্শক, চোখের চিকিৎসায় লেজারের ভূমিকা এখন অনেক ব্যাপক বিস্তৃত বলা যাবে। তবে চোখের আমি খুব সীমিত কয়েকটা জিনিসের বলবো কম সময়ের মধ্যে। একটা হলো যে ব্যাপক এখন অনেক জায়গায় হয়তো আপনারা অ্যাডভার্টাইজ দেখে থাকেন যে চশমা ছাড়ুন, লেসিক করুন। এই যে লেসিক করা হয়, লেসিকও এক ধরনের লেজার। এই লেজার দিয়ে কারেকশন করা যায়। এটা মায়োপিয়া, একটু আগেই বললাম যে ক্ষীণ দৃষ্টি সম্পন্ন যারা মায়োপিয়ার কারেকশন করা যায়, হাইপারমেট্রোপিয়ারও কারেকশন করা যায়, এবং অ্যাস্টিগমেটিজম অর্থাৎ 3 ধরনের পাওয়ারজনিত সমস্যা সবগুলাই লেজার মানে পাওয়ারজনিত যেসব সমস্যাগুলো রয়েছে সেগুলো লেজার দিয়ে চিকিৎসা করা যায়, কারেকশন করা যায়। আরেকটা হলো যে সানি অপারেশন বলে, যে চোখের সানি অপারেশন, যেটা ফ্যাকো এমালসিফিকেশন সবাই বুঝে যে ফ্যাকো অপারেশন, কিন্তু এই ফ্যাকো অপারেশনেরও কিছু স্টেপ এখন ফেমটোসেকেন্ড লেজার, এক ধরনের লেজার আছে, সেটা দিয়ে করা যায়। আর আরেকটা আছে গ্লুকোমার কিছু চিকিৎসা আছে লেজার দিয়ে করা যায়। তো এই তিনটাই বড় বড় রোগের বড় চিকিৎসা লেজার দিয়ে করা যায়। এখন আমি বলবো যে বিশেষ করে চশমা ছাড়ুন, লেসিক করুন, মানে এই যে আমরা এত শুনছি যে লেসিক, কিন্তু এটা কিন্তু এটার লিমিটেশন আছে। সবার ক্ষেত্রেই লেসিক প্রযোজ্য নয়। আচ্ছা, তাহলে কার কার ক্ষেত্রে প্রযোজ্য? হ্যাঁ, প্রযোজ্য যাদের মায়োপিয়া, এটা দুইটা বড় প্রাথমিক দুইটা জিনিস। একটা যে কর্নিয়া, আমাদের যে কর্নিয়া কিন্তু একটা রিফ্র্যাক্টিভ অর্গান। চোখের মধ্যে যে যারা রিফ্র্যাক্টিভ পাওয়ারকে যারা কন্ট্রিবিউট করে তার মধ্যে কর্নিয়া একটা অর্গান। তো এই কর্নিয়ার থিকনেস যাদের স্বাভাবিক আছে তাদের লেসিক দিয়ে বেশি কারেকশন করা যায়। কিন্তু অনেকে আছে যে যাদের কর্নিয়ার থিকনেস অনেক কম, তাদের কিন্তু লেসিক নিষিদ্ধ। আবার কর্নিয়ার একটা রোগ আছে ক্যারাটোকোনাস বলে, যাদের এই ক্যারাটোকোনাস রোগ আছে তাদের লেসিক করলে আরো ক্ষতি হবে। সুতরাং লেসিক সবার জন্য প্রযোজ্য না। তার মানে এটি এই দায়িত্বটা আসলে চিকিৎসকের উপর। প্রথমে হলো লেসিক, সবাই যারা লেসিক চায়, যাদের চশমা লাগে, তারা লেসিক যদি মানে চশমা ছাড়তে চান তাহলে একটা পদ্ধতি হলো লেসিক। কিন্তু লেসিক কাকে কাকে করতে হবে এটার পরীক্ষা আছে, পরীক্ষা করে পেশেন্ট সিলেকশন করলে যাদের ক্ষেত্রে প্রযোজ্য তাদের জন্য লেসিকটা ভালো। এটা হলো চশমা তাদের জন্য ছাড়া যায়। আর আরেক গ্রুপ আছে, আরো চিকিৎসা আছে যে যাদের অনেক এই লেসিক করা যায় না, এর বাহিরেও কিছু আছে অপারেশন, সেটা ক্লিয়ার লেন্স এক্সট্রাকশন বলে, এটা দিয়ে করা যায়। আবার ইন্ট্রাওকুলার এক ধরনের লেন্স দেওয়া যায়, ICL বলে, যে ইমপ্লান্টেবল কন্টাক্ট লেন্স এক ধরনের আছে, সেটা দিয়ে কিছু কারেকশন করা যায়। এরা মায়োপিয়ার জন্য। লেসিক ছাড়া ইমপ্লান্টেবল কন্টাক্ট লেন্স দেওয়া যায়। তাছাড়া লেসিক ছাড়া ওই ক্লিয়ার লেন্স এক্সট্রাকশন করা এক ধরনের অপারেশন, তারপরে ইন্ট্রাওকুলার লেন্স দিয়ে দেওয়া হয়। এটা দিয়েও একটু জানতে চাইবো, যাদের ক্ষেত্রে লেসিক প্রযোজ্য বা লেজারের চিকিৎসা আপনারা করছেন, কি কি ধরনের সুবিধা এতে রয়েছে একটু জানতে চাইবো। প্রথম সুবিধা হলো যে চশমা মানে অনেক পাওয়ার যারা, তাদের তো চশমা পরা কষ্টকর একটা ব্যাপার এবং সব সময় চশমা পড়তে হয়। তো যাদের লেসিক দিয়ে চশমাটা কন্টিনিউ করতে চান না, তাদের তো আর চশমা পড়তে হলো না। এটাই তো অনেক বড় সুবিধা। মানে চশমা বহন করতে হয় না। চশমা অনেক সময় এমন আছে যে চশমা ছাড়া কিছু দেখতে পারেন না, তাদের জন্য তো লেসিকটা হেল্পফুল, যাদের করা যায় তাদের জন্য। আবার ধরেন যারা অ্যাস্টিগমেটিজম আছে, যারা অনেক সময় চশমা পড়তে চান না, তাদের জন্য এটা লেসিক অনেক হেল্পফুল। আবার গ্লুকোমা রোগের আছে, গ্লুকোমা বলে এক ধরনের ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা আছে, তাদেরও প্রোফাইলেকটিক চিকিৎসা। মানে তাদের গ্লুকোমা সম্পর্কে আমাদের যদি বলতেন, আমাদের দর্শকরা হয়তো বুঝতে পারছে না গ্লুকোমাটা কি। গ্লুকোমা একটা রোগ, গ্লুকোমা রোগে চোখের প্রেসার বাড়ে। একটা লক্ষণ হলো প্রেসার বাড়ে, এবং সবচেয়ে মারাত্মক যেটা ক্ষতি হয়, গ্লুকোমা দিয়ে চোখের একটা নার্ভ আছে
যে আমাদের শরীরে অনেক নার্ভ আছে, কিন্তু চোখের দেখার জন্য, কানে শোনার জন্য যেমন কানের নার্ভ আছে, তেমন চোখে দেখার জন্য চোখের একটা নার্ভ আছে। তো এই নার্ভটা এই চোখের প্রেসারের উপরে নির্ভরশীল। চোখের প্রেসার বাড়লে নার্ভটা নষ্ট হয়, এবং চোখের ভিতরে 1.25 মিলিয়ন নার্ভ ফাইবার আছে একটা চোখের মধ্যে। তো এই চোখের যে গ্লুকোমা রোগ হয়, গ্লুকোমা রোগে নার্ভ ফাইবারগুলো আস্তে আস্তে নষ্ট হতে থাকে। আর সবচেয়ে মারাত্মক ব্যাপার হলো, এই নার্ভ ফাইবার একটা যখন নষ্ট হয়, এটা চিরস্থায়ী নষ্ট হয়, কোনো চিকিৎসা দিয়েই এটা আর রিজেনারেট করা যায় না। যেমন পেরিফেরাল নার্ভ, হাতে বা পায়ে একটা নার্ভ কেটে গেলে একটা আবার তৈরি হতে থাকে, কিন্তু চোখের নার্ভ একবার নষ্ট হলে এটা চিরস্থায়ী নষ্ট হয়, এবং এটা গ্লুকোমা রোগেই চোখের নার্ভটা নষ্ট করে। এই জন্য হ্যাঁ, এটা সাধারণত যেটা বয়স্কদের গ্লুকোমা, সেটা 40 বছরের কাছাকাছি শুরু হয়, 35 বছর 40 বছর থেকে শুরু হয়, এবং ফ্যামিলিতে রান করে। যাদের ফ্যামিলিতে আছে, মা বাবার মধ্যে বংশের মধ্যে গ্লুকোমা আছে, তারা গ্লুকোমার জন্য মোর প্রন, মানে তাদের হওয়ার আশঙ্কা অনেক ঝুঁকিপূর্ণ তারা। এছাড়াও আরো অনেক বোঝা যাবে কিভাবে স্যার, মানে কোন কোন প্রকাশ বা গ্লুকোমা দুই রকম, মানে প্রাথমিক ভাগে গ্লুকোমা একটা ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা বলে, আর একটা ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা বলে। এই ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা যেটা, সেটা গ্লুকোমা অফ সাইন। এই ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমাতে কোনো লক্ষণ রোগীর হয় না, কিন্তু রিস্ক ফ্যাক্টর যেমন আছে, যে ফ্যামিলিতে আছে, ফ্যামিলি বলতে মা বাবা ভাই বোনের আছে, তাদেরকে 35 বছর বয়সের পরেই তাদের পরীক্ষা করাইতে হবে যে আমাদের গ্লুকোমা আছে কিনা। যতবার বছরে, আমরা সাধারণত বছরে একবার চক্ষু পরীক্ষা করলেও চিকিৎসককে বলতে হবে যে আমার ফ্যামিলিতে গ্লুকোমা আছে, আমার আছে কিনা পরীক্ষা করেন। নিজেদের এই ব্যাপারে সতর্ক থাকা, তার মানে 35 বছর পরে চোখের একটা পরীক্ষা করানো দরকার। আর অন্য একটা গ্লুকোমা যেটা ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা, সেটা ডায়াগনোসিস করা সহজ। সেটা হলে চোখে অনেক সময় চোখ লাল হয়, চোখে ব্যথা হয়, চোখের অনেক সময় চোখের পাতা ফুলে যায়, মাথা ব্যথা হয়, কোনো সময় বমি হয় তীব্রতা বাড়লে। তো তখন রোগী চিকিৎসক দেখাতে বাধ্য, সেটা ডায়াগনোসিস তাড়াতাড়ি হয়, এবং সেটা সমস্যা। কিন্তু এই ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা যেটা, সেটা নীরবে চলতে থাকে তুষের আগুনের মতো। তুষের আগুন অনেক বেশি মারাত্মক, কারণ নার্ভ নষ্ট হয়ে যায়। তাহলে 35 বছরের পর সবারই পরীক্ষা করা উচিত যে গ্লুকোমা আছে কি নাই। আর এই গ্লুকোমা, দুই ধরনের গ্লুকোমারই লেজার দিয়ে চিকিৎসা করা যায়। তো কোনো সময় চোখের চিকিৎসায় চিকিৎসক বুঝতে পারেন যে তার অ্যাঙ্গেলের মধ্যে অসুবিধা আছে। চোখের একটা অ্যাঙ্গেল আছে অ্যান্টেরিয়র চেম্বারে, মানে কর্নিয়া এবং আইরিসের মাঝখানে একটা অ্যাঙ্গেল আছে। এই অ্যাঙ্গেলটা স্বাভাবিক, এটা বড় না ছোট, এটা পরীক্ষা করলে বোঝা যায়। যাদের অ্যাঙ্গেল ন্যারো আছে, এবং কিছু পরীক্ষায় বোঝা যায় যে তাদের অ্যাটাক হওয়ার মতো কি মতো না। যাদের অ্যাটাক হওয়ার রিস্ক আছে, তাদের আগে থেকে যদি লেজার দিয়ে দেওয়া যায়, লেজার দিলে তাদের আর অ্যাটাক হয় না। তারা ন্যারো অ্যাঙ্গেলে এটা বিরাট একটা রক্ষা কবচ বলা যায়। আর মানে এটা একটা প্রিভেন্টিভ মেজার, এটা প্রোফাইলেকটিক লেজার বলে আর কি, এটা দিয়ে করা যায়। আর ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমাতেও প্রাথমিকভাবে একটা চিকিৎসা দেওয়া যায়, লেজার ট্রাবেকুলোপ্লাস্টি বলে। এটা করলে দেখা যায়। আচ্ছা, আবার আরেকটা আছে এসএলটি লেজার বলে। এই লেজারগুলো দিলে অনেক সময় প্রেসারটা কন্ট্রোল থাকে। তবে এটা এরপরে পরীক্ষা করাইতে হয়, যতদিন কন্ট্রোল থাকে লেজার দিয়ে, একবারের জায়গায় আবার কয়েকবারও লেজার করা যায়। তারপরেও কন্ট্রোল না হলে অন্য অপারেশন করতে হয়, অন্য চিকিৎসা করতে হয়। শুরুতে লেজার দিয়ে শুরু করা যায়, চিকিৎসাটা কন্ট্রোল করা যায় চোখের প্রেসারটাকে। আচ্ছা, তবে এটা একটু ব্যয়বহুল। কি ধরনের আসলে লেজার ট্রিটমেন্ট আপনি বলে দিলেন এর মধ্যে, কিন্তু একটু স্যার জানতে চাইবো যে এই যে এত ধরনের চিকিৎসা বা লেজারের এত বহুমুখী ব্যবহার রয়েছে চোখের চিকিৎসাতে, কস্ট বা আসলে সুলভ, মানে মূল্য কতটুকু পড়বে? যেমন আমাদের সরকারি হাসপাতালগুলোতে যেখানে আছে, ধরেন লেসিক, সেখানে তো অত্যন্ত নামমাত্র মূল্যে হয়, প্রায় ফ্রি বলা যায়। কিন্তু যেগুলো বেসরকারি হাসপাতাল বা বেসরকারি ক্লিনিক যেখানে আছে, সেখানে লেসিকের আমি ঠিক এক্স্যাক্টলি বলতে পারছি না, তবে অ্যাবাউট 40 থেকে 50 হাজার টাকা এরকম ভ্যারি করে দুই চোখের। এবং লেসিকের পরীক্ষা করতে ধরেন 2000 থেকে 5000 টাকা বিভিন্ন ক্লিনিক, এটা ভ্যারি করে, এক এক ক্লিনিক বা এক এক জায়গায় এক রকম পরীক্ষা। আবার ওই ফেমটোসেকেন্ড লেজার যেটা দিয়ে ক্যাটারাক্ট করা হয়, সানি অপারেশন করা হয়, সেই লেজারের আবার ওই 60 to 70,000 এরকম ভ্যারি করে কোনো ক্লিনিকে। তবে ফেমটোসেকেন্ড লেজার আমাদের দেশে এখনো শুধুমাত্র একটা বেসরকারি হাসপাতালে আছে, বাংলাদেশ আই হসপিটাল ধানমন্ডিতে। এটাতে ফেমটোসেকেন্ড লেজার আছে, অন্য এখনো কোনো হাসপাতাল আছে বলে আমার জানা নাই। আচ্ছা, আমরা আশা করব যে এই মানসম্মত চিকিৎসাগুলো, বিদেশে এটা
অনেক জায়গায় আছে। আমরা স্যার আশা করব যে সব ধরনের এই চিকিৎসাগুলো বা সুবিধাগুলো আমাদের সব ধরনের দর্শকরা যারা রোগী আছেন তারা পাবে। স্যার অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং এনটিভি কর্তৃপক্ষকে এবং দর্শকদের অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম চোখের চিকিৎসায় লেজারের ভূমিকা কি, এবং আশা করছি যে পরামর্শগুলো আমাদের আজকের অতিথি দিলেন, যে তথ্যগুলো আমরা জানলাম সেগুলো আপনাদের উপকারে আসবে। দর্শক, এই পর্যায়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য প্রতিদিনে। এখন আপনাদের জন্য রয়েছে আমাদের নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা যে ব্যায়ামটা করব এটা হচ্ছে সাইড প্ল্যাঙ্ক। সাইড প্ল্যাঙ্ক বেসিক্যালি অবলিকের জন্য খুব ভালো, এবং অ্যাট দ্য সেম টাইম এটা হচ্ছে যে টোটাল বডির অ্যালাইনমেন্ট যেটা, এবং লম্বা হওয়ার জন্য। অনেকে ভাবে যে লম্বা হওয়ার জন্য কোন কোন ব্যায়ামগুলো, এই ব্যায়ামগুলো কিন্তু লম্বা হতে খুব হেল্প করে, কারণ শরীরটা যেভাবে টান টান রাখতে হয় এবং একটা জায়গায় গিয়ে ধরে রাখতে হয়, তখন দেখা যায় যে পুরো শরীরের একটা ইলাস্টিসিটিটা বাড়ে। তো আমরা এখানে লম্বা হওয়া বা শুধুমাত্র শুকানো বা এই ধরনের কোনো কিছু আলাদা করে কোনো কিছু ভাবছি না। আমরা এখানে ভাবছি যে টোটাল বডি ওয়ার্কআউট হিসাবে যার যে দিকে উপকারটা পেতে পারে তাই লাভ, এভাবে করে আমরা ব্যায়ামটা করব। তো বিভিন্ন রকমভাবে করা যায়। আমরা প্রথমে দেখে নিব যে বল দিয়ে কিভাবে করে, এবং এখানে ফ্রি হ্যান্ডে অন্যরা সবাই দেখাবে, মডিফাইড এবং লেভেল 1, লেভেল 2, লেভেল 3 এরকম করে করবে। তো আমরা প্রথমে দেখি যে বল দিয়ে কিভাবে করে। ওকে, শম্পা স্টেবিলিটি বল ইউজ করছে। লাস্ট ওয়ান কি করতে হচ্ছে, যখন আপনি রোল করতে যাচ্ছেন বলটা কি জায়গা থাকছে নাকি বল এদিক ওদিক ঘুরে করছে? হ্যাঁ, বলটা কিন্তু এদিক ওদিক মুভ করে। হ্যাঁ, তো এই জন্য এটা কিছুটা ডিফিকাল্ট যে বলটাকে একটা জায়গায় রেখে সেখান থেকে যখন শরীরটা টান করতে হচ্ছে এবং লোয়ার বডি লিফট করতে হচ্ছে এবং ধরে রাখতে হচ্ছে, তখন এটা কিন্তু অনেকটুকুই শরীরের উপর প্রেশার দেয়, যা কিনা শরীরকে টোন করতে হেল্প করে। যে অনেকে শুকনা, কিন্তু অতটা শুকনো মনে হয় না, নরম দেখা যায় বা ওই ধরনের একটা শরীরে স্ট্রেংথটা পায় না। এই ব্যায়ামগুলো করলে কিন্তু সেটার উপকার হয়। ওকে সম্পাপা, আরেকবার অ্যান্ড ব্যাক। নাইস, সুন্দর। ওকে, থ্যাংক ইউ। তো যখন হচ্ছে যে আপনার কাছে যদি স্টেবিলিটি বলটা না থাকে তখন কিভাবে করবেন? তখন আমরা মডিফাইড লেভেলে আস্তে আস্তে করে শুরু করব, যে কিভাবে মডিফিকেশান করে আস্তে আস্তে পরের লেভেলগুলোতে যাওয়া যায়। তো লেভেল 1 দেখাচ্ছে নোশা। ওকে, নাইস, রেডি, ওকে, অ্যান্ড 1 অ্যান্ড ডাউন অ্যান্ড 2 অ্যান্ড ডাউন। এখানে কি হচ্ছে মডিফিকেশনটা, এই জন্য বলছি যে তুমি কি করছো, এখানে একটা পা মাটিতে রেখে সেটা ব্যালেন্সটা রেখে তারপর তুমি উঠছো, রাইট? ওকে, আরেকবার দেখি, অ্যান্ড ইয়েস, যখন এই টানটা থাকে যেন শরীরে এই টানটা থাকে। ওকে, টান অ্যান্ড দেন ডাউন। নাইস, থ্যাংক ইউ। তো যখন এই লেভেলটা থেকে আপনি দেখবেন যে না, আমি এখন বেশ ভালো উপকারটা পেতে শুরু করেছি এবং এটা আমার জন্য খুব ইজি হয়ে যাচ্ছে, তখন গো টু লেভেল 2। লেভেল 2 আমাদেরকে দেখাবে তাসরিন। ওকে, রেডি, অ্যান্ড আপ, ইয়েস, অ্যান্ড স্টে অ্যান্ড ডাউন। ওকে, অ্যান্ড again 2 and stay and down. Good. And last one 3 and arms straight যদি হয়, yes, একদম টান যদি হয়, সবচেয়ে ডিফিকাল্ট পজিশন, হ্যাঁ, এই অবস্থাতে। ওকে, and then go and then down. Fine. ওকে, থ্যাংক ইউ। এখানে দেখলাম যে ও মডিফিকেশনটা না, মানে ওর যেটা করতে হচ্ছে যে একটা পায়ের সাপোর্টটা সে পাচ্ছে না, সে একবারে দুটো পা সহ তাকে করতে হচ্ছে। এখন আমাদের মনে হবে যে হ্যাঁ, দিস ইজ ইট, এটুকুই বুঝি সবচেয়ে, এটুকু মানে দিস ইজ দ্য বেস্ট পসিবল ওয়ে আই ক্যান ডু দ্যাট। এর ভেতরে এর উপরেও আরও কিছু মুভ আছে, সেটা আমাদেরকে দেখাবে লিও। ওকে, লিও, and with the count baby, প্রথমে বেসিক দুটো তুমি করো, দেন ওকে,
and up, and legs up, yes, and legs down, and body down, okay, and again up, and legs up, and legs down, and body down. এখানে তাহলে আমরা কি দেখছি বাবা? দেখছি যে একটা পা দুটো পায়ের সাপোর্ট টানা, সে এখন একটা পা রেখে আরেকটা পাও তাকে তুলে ফেলতে হচ্ছে, কিন্তু এখানে কিছুটা সে সাপোর্ট নিচ্ছে কিসের? হাতের, হাতটা ফ্লোরে রেখে। এখন ক্যান ইউ ডু ইট যে এই হাতের সাপোর্টটাও তুমি ছেড়ে দিবা? আমরা চেষ্টা করে দেখতে পারি, হ্যাঁ, ওকে, অ্যান্ড আপ আপ অ্যান্ড আপ, ইয়েস, নাইস, অ্যান্ড ডাউন অ্যান্ড ডাউন, ভেরি গুড। অনেক কষ্ট হয়েছে না? হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে। তাহলে আরেকবার দেখি, একবার হঠাৎ করে হয়ে গেল নাকি তুমি চেষ্টা করে পারছো? দেখি আরেকবার, আপ, legs up, arms up, and legs down, and arms down, okay, and fine, ঠিক আছে? তো বাবা এখানে তখন কি মনে হয়, এর চেয়ে বেশি আরও কি লেভেল বাড়ানো সম্ভব? সেটা কি ট্রাই করবো আমরা? হ্যাঁ, ওকে, এখান থেকে আরেকটা লেভেল বাড়ানো যায় কি না সেটা আমরা দেখা যায় যে এখানে আমরা দুভাবে করতে পারি, যে পাশে রেখে প্ল্যাঙ্কে, দেন সাইড and up, then legs up, then bend, then hold, and then up, okay, and then go down, হাত উপরে থাকতে পারে, পাশে থাকতে পারে, নিচে থাকছে না, সাইডটা নিচে না, then down, and then go। এখন এর চেয়েও যদি আমরা মনে করি না, I want to go further, তখন করতে পারি আমরা হাতের তালুর উপর, দিস ইজ ভেরি ডিফিকাল্ট, হাতের তালুর উপরে যাচ্ছি, and up, 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 hold, and up, yes, and down, yes, so we can try again, yes, here। আবার যদি আমাদের মনে হয় যে না, এক হাতের উপরে প্রেসার দিয়ে আমি বারবার করছি, অন্য হাতেও আমরা চেক করতে পারি, বা সেম ওয়েতে আমরা আবার ট্রাই করতে পারি, ওকে, and up, hold, yes, and up, yes, 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 and then up, yes, and then down, so sky is the limit, try your level best, এবং এক জায়গায় আটকে না থেকে আপনারা আস্তে আস্তে আরও উপর দিকে যাওয়ার চেষ্টা করেন, এবং যত চেষ্টা করবেন ততই রেজাল্টটা ভালো পেতে থাকবেন। প্রিয় দর্শক, হঠাৎ করে অনাকাঙ্ক্ষিতভাবে শুরু হয়ে যেতে পারে হেঁচকি, যেটিকে আমরা ডাক্তারি ভাষায় হিক্কাপ বলে থাকি। কি হবে এবং কি করতে হবে এই সময় এই হেঁচকির হাত থেকে রক্ষা পেতে? চলুন শুনি একজন চিকিৎসকের পরামর্শ। হেঁচকি উঠলে আমরা অনেক সময় বিচলিত হয়ে পড়ি, আমরা বুঝে উঠতে পারি না যে আমরা কি করব। অনেকে মনে করেন যে হেঁচকি ওঠা মানে হচ্ছে যে তার কোনো আপনজন তাকে মনে করছে। আসলে সত্যিকার অর্থে তার কোনো আপনজন ওই সময় তাকে মনে করে না। আমাদের যে শ্বাস প্রশ্বাসের কাজে জড়িত একটি মাংস পর্দা রয়েছে, যেটিকে আমরা ডায়াফ্রাম বলি, এটিতে কোনো কারণে যদি ইরিটেশন হয় সেই ক্ষেত্রে হেঁচকি উঠতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে মূলত এই সমস্যাটি এক ধরনের মানসিক সমস্যা। ওই মুহূর্তে তার মনকে যদি আমরা অন্যদিকে সরিয়ে নিতে পারি, অনেকে দেখা গেছে যে গ্রামেগঞ্জে মারা বলে যে তুই তো আজকে কি জানি চুরি করেছিস, সাথে সাথে সে টেনশনে পড়ে যায়, আমি তো চুরি করিনি, তাহলে আমাকে এটা বলা হলো কেন? দেখা যায় সত্যিকার অর্থেই তার এটা কাজে লাগে এবং তার হেঁচকিটা ঠিক হয়ে যায়। এ কথার অর্থ হলো ওই মুহূর্তে তাকে অন্য একটি বিষয়ে মনোযোগ দেয়া। সে যদি অন্য একটি বিষয়ে মনোযোগ দেয়, অনেক ক্ষেত্রে এটি কমে যায়। এছাড়া কিছু অ্যাসিডিটির ওষুধ আছে, বমি নিরোধক কিছু ট্যাবলেট আছে, যেগুলো খেলে কিন্তু অনেক সময় এই জিনিসটি কমে যেতে পারে। এছাড়া আমরা পানি খেতে পারি, ঠান্ডা পানি যদি খাই সেক্ষেত্রে একটি ভালো কাজে যেতে পারে, এবং তার কাজই হচ্ছে মূলত সে আসলে অন্য একটি কাজে নিজেকে নিয়োজিত রাখবে, পাশাপাশি অ্যাসিডিটি কমানোর যে ওষুধগুলো আছে, বমি কমানোর যে ওষুধগুলো আছে সেটির ব্যবস্থা নেবে। আবার কিছু জিনিস আছে, যেমন অনেক সময় আমরা বলি যে সে যদি একটি পলিথিনের ব্যাগের মধ্যে মুখ ঢুকিয়ে তার শ্বাসটি নেয় এবং ওই বাতাসটি আবার গ্রহণ করে, সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় এই সমস্যাটি দ্রুত ভালো হয়ে যায়। তবে কারো যদি প্রায় সময় এই ধরনের রোগে আক্রান্ত হয়, অবশ্যই নিজে নিজে চিন্তা না করে একজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখিয়ে তার এই হেঁচকির সমস্যার সমাধান করা উচিত। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। কান পরিষ্কার করতে কোনো অবস্থায় কটন বাড ব্যবহার করবেন না, এতে কানের বাইরের ময়লা ভেতরে ঢুকে অনেক সমস্যা তৈরি করতে পারে।
দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে আপনাদের যদি কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে: বিশেষ কতগুলা চর্মরোগ শিশুদের ক্ষেত্রে বারে বারে হয়ে থাকে। আমরা মূলত 3টা ভাগে ভাগ করতে পারি। ব্যাকটেরিয়া জনিত, অর্থাৎ এক ধরনের জার্ম ব্যাকটেরিয়া, বিশেষ জার্ম স্টেফাইলোকক্কাস, এই জার্মটা বাচ্চাদের বেশি এফেক্ট করতে পারে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।